আসসালামু আলাইকুম। ডিসকোর্স অ্যান্ড ডাটা উইথ খালিদ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এসপিএসএস ফান্ডামেন্টালস কোর্সের গত ক্লাসটি ছিল ক্লাস ওভারভিউ। আজকের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু এসপিএসএস নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন কিংবা নতুন গবেষক কিংবা গবেষণায় হাতেখড়ি আপনি গবেষণার কাজ শুরু করতে যাচ্ছেন, তাহলে এই কোর্সটি আসলে আপনার জন্যই। যারা গবেষণা করেন তারা এটি কেন ব্যবহার করেন এবং কোন ধরনের গবেষণায় এসপিএসএস ব্যবহার করা যায় এবং এসপিএসএস এবং এক্সেলের মধ্যে একটা তুলনামূলক আলোচনা আমরা করব। চলুন শুরু করা যাক। এসপিএসএস ফান্ডামেন্টালস কোর্সের আজকের ইন্ট্রোডাকশন টু এসপিএসএস ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে এসপিএসএস কি, কেন আমরা এটা ব্যবহার করি, কোন ধরনের রিসার্চের কাজে সাধারণত এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়, এবং এসপিএসএস একটি ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার এবং এক্সেল আরেকটি ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আমরা কোনটা ব্যবহার করব, এবং আমাদের আজকের ক্লাসের সারমর্ম বা সারাংশ নিয়ে আমরা সর্বশেষে কথা বলবো। এই ক্লাসটির শেষে যারা ক্লাসটি করছেন তারা জানবেন যে রিসার্চের কাজে এসপিএসএস আসলে কোথায় ব্যবহার করা হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে যে এসপিএসএস আসলে কি। এসপিএসএস আসলে একটি ডাটা ম্যানেজমেন্ট টুল যেখানে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করি। ভেরিয়েবল কি এটা আমরা ক্লাসে আলোচনা করব। সাধারণত আমরা ভেরিয়েবল ক্রিয়েট করি, ভেরিয়েবলের একটা লেবেল দেই, এবং আমাদের যদি কোনো মিসিং ভ্যালু থাকে তাহলে আমরা সেটাকে এখানে আইডেন্টিফাই করি, এবং আমাদের রিসার্চের যে র ডাটা যেটা আমরা পার্টিসিপেন্টদের থেকে কালেক্ট করি সেই ডাটাটাকে যদি কোনো ক্লিনিং করার প্রয়োজন হয়, অর্থাৎ যদি কোনো ডাটা মিসিং থাকে বা বেশি কিছু আসে কম কিছু আসে, সেই ডাটাগুলোকে আমরা এখান থেকে ফেলে দিই, ক্লিন করি। অর্থাৎ এই ডাটা ম্যানেজমেন্ট করার জন্য যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এসপিএসএস সফটওয়্যার। এছাড়াও এটি একটি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস সফটওয়্যার। এখানে আমরা কি করি, এখানে আমরা বিভিন্ন ডাটার ফ্রিকোয়েন্সি চেক করে দেখি, ক্রস স্টেপ করি। ক্রস স্টেপ এবং ফ্রিকোয়েন্সি নিয়েও আমাদের পরবর্তীতে ক্লাস থাকবে। এছাড়াও আমরা এখানে কোরিলেশন চেক করি, টি টেস্ট দেখি, রিগ্রেশন এবং আরও বেশ কিছু টেস্ট আছে যেই স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। আর এই সফটওয়্যারের মাধ্যমে যে অ্যানালাইসিসগুলো আমরা করি সেই অ্যানালাইসিসগুলো আমাদেরকে যে আউটপুট আসে সেই আউটপুটে আমরা সরাসরি সেই আউটপুটটাকে রিসার্চ পেপার বা আমাদের থিসিস পেপার বা অ্যাসাইনমেন্টে আমরা সরাসরি বসাতে পারি। অর্থাৎ এই এসপিএসএস দ্বারা যে আউটপুটটা আমাদের তৈরি হয় সেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের টেবিল, চার্টস এবং বিভিন্ন ধরনের যে রেজাল্ট আসে, গ্রাফ আসে, সেগুলো আমরা চাইলে সরাসরি ব্যবহার করতে পারি। আর সবচেয়ে বড় যে সুবিধাটা এসপিএসএস ব্যবহারের ফলে আমরা পাই সেটা হচ্ছে রিপ্রোডিউসিবিলিটি। অর্থাৎ একবার যদি আপনি একটা কোনো অ্যানালাইসিস করেন সেটাকে আপনি চাইলে সেভ করে রাখতে পারবেন। অর্থাৎ সেই অ্যানালাইসিস করার যে ধাপগুলো সেটাকে আমরা সিনটেক্স বলি, অনেকটা কোডিং এর মতো। এই সিনট্যাক্সটা যদি আপনি সেভ করে রাখেন কোথাও, আপনি যদি পরবর্তীতে এই সিনট্যাক্সটা এসপিএসএস সফটওয়্যারে আপলোড করেন তাহলে পুনরায় আপনি আবার সেই রেজাল্টের কপিগুলো আপনি উদ্ধার করতে পারবেন। অর্থাৎ আপনি কোনো একটা অ্যানালাইসিস করেছেন, করে সেই রেজাল্টটাকে যদি আপনি হারিয়ে ফেলেন বা কোনোভাবে যদি মিসিং হয়ে যায়, পরবর্তীতে আপনি যদি সেই সিনট্যাক্সটা, যে অ্যানালাইসিসের সিনট্যাক্সটা যদি আপনার কাছে থাকে, আপনি চাইলে সেই পুনরায় পুরো রেজাল্টটা আবার পেতে পারেন। এসপিএসএস আসলে কি তাহলে? এসপিএসএস হচ্ছে একটা সফটওয়্যার এনভায়রনমেন্ট যেখানে আপনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো করতে পারেন। এছাড়াও এখানে আপনার ডাটাটাকে অর্গানাইজ করা, অ্যানালাইজ করা এবং প্রেজেন্ট করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। অর্থাৎ রিসার্চের কাজে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার। আমরা যদি রিসার্চের দিকটা যদি চিন্তা করি, যে আমরা প্রথমে কি করি, রিসার্চের কাজে সার্ভে রেসপন্স কালেক্ট করি, ডাটাগুলোকে আমরা একটা ডাটা সেট আকারে এসপিএসএস এ আপলোড করি, পরবর্তীতে আমরা অ্যানালাইজ করি এবং সেই অ্যানালাইজ থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রেন্ড বা বিভিন্ন ধরনের ইনসাইটস বের করে সেটাকে আমরা আউটপুট আকারে বা টেবিল আকারে আমাদের রিসার্চ পেপারে আপলোড করি এবং আমাদের যে রিসার্চের যে কোশ্চেন তা আনসার করার চেষ্টা করি। রিসার্চাররা কেন আসলে এসপিএসএস ব্যবহার করে, এর অনেকগুলো কারণ। প্রথম যে কারণটা সেটা দেখেন, যে বলা হচ্ছে যে রিসার্চ ডাটাটা যখন কালেক্ট করা হয় এটাকে আমাদেরকে বিভিন্ন ধরনের কোড করতে হয়, চেক করতে হয়, অ্যানালাইজ করতে হয় এবং সর্বশেষে গিয়ে রিপোর্ট করতে হয়। এই পুরোটা কাজই আসলে ফিট করে এই সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারটা নির্মাণই করা হয়েছে এই ধরনের অ্যানালাইজ, বিভিন্ন ধরনের ডাটা কালেকশন করে সেগুলোকে কোড করে অ্যানালাইজ করার জন্য এবং রেজাল্টটাকে বের করে নিয়ে আসার জন্য। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে সার্ভে ফ্রেন্ডলি। আমাদের যে এসপিএসএস সফটওয়্যারটা এটা আসলে সার্ভে ডাটা এখানে খুব সহজেই অ্যানালাইসিস করা যায়। সাধারণত ডাটাতে আমরা প্রথমে কি করি, এক একটা লেভেল দিয়ে একটা ভ্যালু ক্রিয়েট করি প্রত্যেকটা ভেরিয়েবলের। পরবর্তীতে সেখানে আমরা চেক করি যে কোনো মিসিং ডাটা আছে কিনা বা কোনো কোডিং এর ক্ষেত্রে কোনো মিসিং কিছু হয়েছে কিনা। আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের স্কেল নির্ধারণ করে দিই এবং গ্রুপ আকারে আমরা চাইলে সেই রেসপন্সগুলোকে ডিকোড করতে পারি। আরেকটা সহজ হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এটা আসলে পয়েন্ট অ্যান্ড ক্লিক বেস। এখানে কোনো কিছু কোডিং করতে হয় না, কিছু মেনু থাকে যে মেনুগুলো আপনি বিগিনার ফ্রেন্ডলি এবং ক্লিক বাই ক্লিক আপনি অ্যানালাইসিসগুলো করতে পারেন। তাই এটা অনেক বেশি ইজি আর অথবা পাইথনের তুলনায়। আর এখানে পাবলিকেশনের যে টেবিলগুলো থাকে এই টেবিলগুলো আপনি চাইলে সরাসরি কপি করে বা এক্সপোর্ট করে আপনার রিসার্চের যে রেজাল্ট বা রিসার্চের যে পেপার ম্যানুস্ক্রিপ্ট সেখানে চাইলে আপনি সরাসরি এক্সপোর্ট করতে পারবেন। কপি করে পেস্ট করে দিলে আপনার রেজাল্টটা আসলে অ্যাকসেপ্টেড হবে।
দেখেন এখানে আরেকটা বলা হচ্ছে যে এই এসপিএসএস এর মাধ্যমে রিপিটেবল কাজগুলোকে খুব সহজেই করা যায়। আপনার যে সিনট্যাক্সটা থাকবে, আপনি সফটওয়্যারে কাজ করার পরে কিছু কোড আকারে আপনি চাইলে রেজাল্টটাকে সেভ করে রাখতে পারবেন, এবং এই জিনিসটা যদি আপনার থাকে তাহলে বারবার একটা জিনিস অ্যানালাইসিস করার প্রয়োজন হবে না। আপনি শুধু কোডটা আপলোড করলে অ্যানালাইসিসের রেজাল্ট বা টেবিল বা গ্রাফ যেটাই আপনি চান সেটা অটোমেটিক্যালি চলে আসবে। রিসার্চের যে ওয়ার্ক ফ্লো, প্রথমে আমরা ডাটা কোডিং করি, কোডিং এর পরে অ্যানালাইসিস এবং আউটপুট, এই প্রত্যেকটা কাজে এসপিএসএস আসলে খুবই ইউজফুল, সেজন্য আমরা আসলে এসপিএসএসটা ব্যবহার করি। এসপিএসএসটা রিসার্চের কোন ধরনের রিসার্চের কাজে আসলে এসপিএসএসটা আমরা ব্যবহার করি? SPSS is mainly used when your research produces structured, coded এবং নিউমেরিক ডাটা। অর্থাৎ আপনার রিসার্চটা যদি কোনো একটা স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার থাকে, সেই কোশ্চেনিয়ারটাকে যদি কোড করা হয় এবং কোড থেকে যে নিউমেরিক ডাটাটা হয় সেটাকে মূলত SPSS অ্যানালাইসিস করে। এই ধরনের অ্যানালাইসিস সাধারণত কোয়ালিটেটিভ কাজে প্রয়োজন হয় না। আমাদের যে কোয়ালিটেটিভ রিসার্চ, সেই রিসার্চের কাজে সাধারণত ইন্টারভিউ অথবা ফোকাস গ্রুপ ডিসকাশন অথবা ওপেন এন্ডেড বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, যেখান থেকে আমরা একটা মিনিং খুঁজে বের করার চেষ্টা করি, ইনসাইটস খুঁজে দেখার চেষ্টা করি। ইন্টারপ্রিটেশন বেসড হয় আমাদের কোয়ালিটেটিভ রিসার্চটা। তাই কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আসলে এসপিএসএস প্রয়োজন হয় না। এসপিএসএসটা প্রয়োজন হয় কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে। এক্ষেত্রে আসলে ডাটাটা কালেক্ট করা হয় সার্ভে করার মাধ্যমে এবং এক্সপেরিমেন্ট দ্বারা বিভিন্ন ধরনের ডাটা কালেকশন করা হয়, বিভিন্ন স্কোর থাকে এখানে এবং মেজারমেন্টের জন্য বিভিন্ন লেভেল দেওয়া থাকে। অর্থাৎ এখানে এই পুরো প্রসেসটা হয় কিছু নিউমেরিক সংখ্যার উপর ডিপেন্ড করে, কিছু সংখ্যাকে অ্যানালাইসিস করা হয় এই কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে। তাই আসলে এই এসপিএসএসটা আসলে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রেই বেশি প্রয়োগ করা হয়। অন্যদিকে মিক্সড মেথড রিসার্চের ক্ষেত্রে যেখানে কিছু কোয়ান্টিটেটিভ পার্ট থাকে, সেইগুলোকে আমরা চাইলে, যেমন ডেমোগ্রাফি, পার্টিসিপেন্টসের সংখ্যা, এই অংশগুলোকে আমরা চাইলে এসপিএসএস ধারাও কোয়ালিটেটিভের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। একটা উদাহরণ দেখা যাক, যেমন ধরেন আমরা 500 জন স্টুডেন্টের থেকে একটা প্রশ্নপত্রের মাধ্যমে কিছু ডাটা কালেক্ট করলাম। এখন এই ডাটাটা সাধারণত এসপিএসএস এ আমরা প্রথমে কোড করি, ডাটাটাকে কোড করে সেখান থেকে কিছু সংখ্যা বের করে সেটা আমরা এসপিএসএস এ ইনপুট দিই এবং সেখানে আমরা এটাকে অ্যানালাইসিস করি। অর্থাৎ এখানে কোয়ালিটেটিভ যে কাজগুলো হয়, ইন্টারভিউ নেওয়া, ফোকাস গ্রুপ বা ওপেন এন্ডেড বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, যেখান থেকে একটা ট্রেন্ড বা থিম বের করা হয়, এই থিম বেসড যে কাজগুলো সেটা কোয়ালিটেটিভে হয়। এই জন্য কোয়ালিটেটিভ কাজে আসলে এসপিএসএস প্রয়োজন হয় না। তবে কোয়ালিটেটিভ কাজের অংশে যদি কিছু ডাটা থাকে যেগুলোকে আপনার অ্যানালাইসিস করার প্রয়োজন হয়, চার্ট, গ্রাফ বা টেবিল আকারে দেখানোর প্রয়োজন হয়, তাহলে আবার আপনি চাইলে এসপিএসএসটা সেখানে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার রিসার্চ যদি মিক্সড মেথড কিংবা কোয়ান্টিটেটিভ হয় তাহলে কেবল এসপিএসএসটা আপনার জন্য প্রয়োজন। এসপিএসএসটা আসলে কোয়ান্টিটেটিভ রিসার্চের জন্যই ব্যবহার করা হয়। কমন যে রিসার্চের কোশ্চেন থাকে সেখানে এসপিএসএস থেকে আমরা বেশ কিছু সাপোর্ট পাই। আমরা এসপিএসএস আসলে কোন ধরনের অ্যানালাইসিস গুলো করে সেটা আমরা এখানে দেখব। রিসার্চের ধরনটা যদি আমাদের ডেসক্রিপটিভ হয়, অর্থাৎ আমরা যদি কোনো কিছু কি ঘটতেছে সেটা যদি জানতে চাই, অর্থাৎ যদি আমাদের আউটপুটটা আমরা চাই ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ, চার্ট, গ্রাফ, টেবল, তাহলে আসলে এখানে এসপিএসএসটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্যাল কাজে ব্যবহার করা হয়। এর বাইরেও কম্পারেটিভ যে রিসার্চগুলো হয়, যেমন কোনো একটা ছেলে এবং মেয়ের গ্রুপ আমরা যদি পরীক্ষা করে দেখতে যাই কারা বেশি মার্কস পেলো কিংবা কারা বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে, সেক্ষেত্রে আমরা সাধারণত টি টেস্ট বা অ্যানোভা, ক্রসটেপ, এগুলো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসগুলো করি বিভিন্ন ধরনের গ্রুপের কম্প্যারিজনের জন্য, যে কোন গ্রুপ বেশি পারফর্ম করছে বা কোন গ্রুপ খারাপ পারফর্ম করছে। একটা গ্রুপ থেকে অন্য একটা গ্রুপের যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা দেখার জন্য আমরা অ্যানালাইসিস করি, এই ধরনের অ্যানালাইসিসগুলো করি টি টেস্ট কিংবা অ্যানোভা। অর্থাৎ এই সকল কাজেও এসপিএসএস ব্যবহার করা যায়। কোরিলেশনের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি। আপনার গবেষণার ধরন যদি হয় কোরিলেশনাল, অর্থাৎ আপনি যদি দেখতে চান যে কোনো একটা ভেরিয়েবলের সঙ্গে অন্য আরেকটা ভেরিয়েবলের সম্পর্ক আছে কিনা, অর্থাৎ আমরা একটা উদাহরণ দিই, যেমন উচ্চতার সঙ্গে ওজনের কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ যার উচ্চতা বেশি তার ওজন বেশি হবে। যদি আপনার হাইপোথিসিস হয় তাহলে সেক্ষেত্রে আপনি কোরিলেশন স্টাডি বা স্ক্যাটার প্লটস এগুলোর মাধ্যমে আপনি আপনার আউটপুটটা দেখাতে পারবেন যে এই ভেরিয়েবলের মধ্যে এই সম্পর্ক আছে। সাধারণত কোরিলেশনের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ সম্পর্ক হয় বা স্ট্রং উইক সম্পর্ক হয়, যেগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। আরেকটা জায়গায় আসলে এসপিএসএসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে। আপনি যদি কোনো কিছুর প্রেডিকশন করতে চান তাহলে আসলে এই এসপিএসএস এর এই রিগ্রেশন অ্যানালাইসিসটা বা রিগ্রেশন মডেলটা আসলে আমরা ব্যবহার করি। এখানে রিগ্রেশনের মাধ্যমে আসলে দেখা হয় যে কোনো কিছুর পরিবর্তনের ফলে অন্য কোনো কিছু কি মাত্রায় পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ আপনার স্টাডি আওয়ার, স্লিপ আওয়ার, এর ফলে আপনার রেজাল্টের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এটার যে প্রেডিকশন, সেই প্রেডিকশনের কাজে আসলে এই এসপিএসএসটা ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেসক্রিপটিভ, কম্পারেটিভ এবং কোরিলেশনাল কিংবা প্রেডিক্টিভ এই ধরনের গবেষণার ক্ষেত্রে এসপিএসএস আসলে ব্যবহার করা হয়। পরবর্তীতে এসপিএসএস আসলে কিভাবে চিন্তা করে সেটা যদি আমরা দেখি, যে সফটওয়্যারের ভিতরে আসলে প্রত্যেকটা সফটওয়্যারই চিন্তা করে বাইনারি পদ্ধতিতে। সে আসলে প্লাস এবং মাইনাস কিংবা 0 এবং 1 এর বাইরে আসলে কিছু বোঝে না। তো এর বাইরেও এসপিএসএসটা আসলে চিন্তা করে সে কেস বাই কেস। কেস বাই কেস বলতে আসলে কি বোঝায়? এখানে দেখেন যে আইডি দেয়া আছে, জেন্ডার, এজ এবং সোশ্যাল মিডিয়া ইউজ আওয়ার্স। এখানে প্রত্যেকটা ডাটা হচ্ছে এক এক জনের তথ্য, অর্থাৎ পার্টিসিপেন্ট 1 যিনি একজন ফিমেল, তার এজ 20 এবং তার সোশ্যাল মিডিয়া ইউজেস আওয়ার হচ্ছে 4। এই যে এক একটা কেস, এই প্রত্যেকটা কেস বাই কেস অ্যানালাইসিস করে
এসপিএসএস, এবং যে কলামগুলো থাকে অর্থাৎ এই রো গুলো হচ্ছে কেস এবং কলামগুলো হচ্ছে ভেরিয়েবল। আইডি একটা ভেরিয়েবল, জেন্ডার একটা ভেরিয়েবল। এই প্রত্যেকটা ভেরিয়েবল বা প্রত্যেকটা কলাম হচ্ছে এক একটা প্রশ্ন, আপনার গবেষণার যে প্রশ্ন, যে আমরা যখন গবেষণা প্রশ্নপত্র তৈরি করি তখন জিজ্ঞেস করা হয় যে আপনার জেন্ডার কি কিংবা আপনার এইজ কি, আপনি কত ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। এই প্রত্যেকটা প্রশ্ন হবে এসপিএসএস এর ক্ষেত্রে এক একটা কলাম। এই কলামগুলো হবে এক একটা ভেরিয়েবল এবং এক একটা রো হচ্ছে এখানে এক একটা কেস, অর্থাৎ প্রত্যেকটা পার্টিসিপেন্ট একটা রোকে রিপ্রেজেন্ট করেন। এখানে এই ব্যাপারটাই বলা হচ্ছে যে কেস সমান সমান রো, যেখানে এক একটা রো এক একজন রেসপন্ডেন্টকে নির্দেশ করে, এবং ভেরিয়েবল গুলো হচ্ছে একটা কোশ্চেন কিংবা একটা মেজার, যে আপনি যা মাপতে চান বা যে কোশ্চেনটা করতে চান সেই কোশ্চেনটা হচ্ছে একটা ভেরিয়েবল। এখানে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে বা প্রত্যেকটা সেল, এই প্রত্যেকটা সেলে আসলে কিছু ভ্যালু আমরা নির্ধারণ করে দেই, দ্য অ্যাকচুয়াল কোডেড আনসার্স ইনসাইড ইচ সেল। আমরা যখন কাউকে জিজ্ঞেস করি যে আপনি ফিমেল কিংবা মেল, আপনার জেন্ডার কি, তখন সে আসলে উত্তর দেয়, মানে আমরা যখন কোড করে আমরা উত্তরটা লিখি যে 1 অথবা 2। স্পেসেস আসলে বুঝে নেয় 1 মানে হচ্ছে ফিমেল, 2 মানে হচ্ছে ফিমেল। 1 মানে যদি 1 যদি মেল হয় 2 হবে ফিমেল। একইভাবে এইজের ক্ষেত্রেও এইভাবে আমরা এটা নির্ধারণ করে দিই। আমরা কিছু লেভেল দেই, যেন স্পেসেস একটা কলাম থাকে যে লেভেল দেওয়ার জন্য, যেখানে ডেসক্রিপশন থাকে যে আপনার এই ভেরিয়েবলটা কি সম্পর্কে। মেজারমেন্ট লেভেল আমরা নির্ধারণ করে দিই, নমিনাল, অর্ডিনাল এবং আরো কিছু মেজারমেন্ট লেভেল আছে যা আসলে এই ডাটাটাকে অ্যানালাইসিস করার জন্য গুরুত্বপূর্ণ। এবং যদি কোনো মিসিং ভ্যালু থাকে সেক্ষেত্রে অনেক সময় আমরা কোড করে দিই যে 999 করার জন্য। এই ব্যাপারগুলো আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখানে জাস্ট একটু দেখার জন্য যে মেজারমেন্ট লেভেলটা হচ্ছে আমরা 4টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও। এসপিএসএস আসলে জানতে হয় বা জানার প্রয়োজন হয় যে সে আসলে যে অ্যানালাইসিসটা করছে এখানে এই ডাটাটা কোন ধরনের ডাটা। নমিনাল ডাটা হচ্ছে সাধারণত নাম, কোন একজন ব্যক্তির নাম, তার জেন্ডারও এক ধরনের নমিনাল ডাটা হতে পারে, তার ডিপার্টমেন্টের নাম, সে কোন শহরে বসবাস করে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, যেই ধরনের ডাটাগুলো জাস্ট নাম, যেগুলোকে গুণ করা যায় না, ভাগ করা যায় না, বিয়োগ করা যায় না, এই ধরনের ডাটাগুলো হচ্ছে নমিনাল। অর্ডিনাল হচ্ছে যেই ডাটাগুলোতে একটা অর্ডার থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই ধরনের অর্ডার থাকলে সেটাকে আমরা অর্ডিনাল ডাটা বলি। ইন্টারভালের ক্ষেত্রে কোনো ট্রু জিরো থাকে না, যেমন সেলসিয়াস বা টেম্পারেচারের ক্ষেত্রে আমরা যদি বলি 0°C, তাহলে দেখা যায় যে 0°C বলতে তাপমাত্রা বিহীন এরকম বোঝায় না, বরং একটা নির্দিষ্ট তাপমাত্রাকে রিপ্রেজেন্ট করে। বা এটা হচ্ছে অন্তর অন্তর, অর্থাৎ 5 থেকে 10, 10 থেকে 15 এরকম অন্তর অন্তর একটা ডাটাকে নির্দেশ করে। এবং রেশিও, এই দুইটা ডাটাকেই আসলে মেট্রিক ভেরিয়েবল বা স্কেল ভেরিয়েবলে আমরা এসপিএসএস ইনপুট দিই। এই ব্যাপারগুলো নিয়েও আমাদের পরবর্তীতে ক্লাস থাকবে, যেটা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করা হবে। এখান থেকে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের এই যে ভেরিয়েবল যে টাইপ, এই ভেরিয়েবল টাইপগুলো আসলে আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে ম্যাটার করে। কোন ধরনের ডাটা আমরা অ্যানালাইসিস করতে যাচ্ছি তার উপর ডিপেন্ড করবে আমাদের অ্যানালাইসিসটা, কোন ধরনের অ্যানালাইসিস আমরা করব। পরবর্তীতে আমরা যদি দেখি যে এসপিএসএস এবং এক্সেল এর মধ্যে পার্থক্যটা কোথায়, এখানে আসলে দুইটা সফটওয়্যারই খুবই পাওয়ারফুল যেগুলো ডাটা অ্যানালাইসিসের জন্য প্রয়োজন হয়, তবে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে যে যদি প্রাইমারি পারপাজের কথা বলি, এখানে এসপিএসএসটা ব্যবহার করা হয় স্ট্রাকচার রিসার্চের ডাটার ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি কোনো একটা গবেষণার কোনো একটা ডাটা অ্যানালাইসিস করতে চান যেখানে অনেক জনের ডাটা আছে এবং আপনার একটা নির্দিষ্ট কোশ্চেনিয়ার আছে, সেই ডাটাটাকে স্ট্রাকচারাল ওয়েতে অ্যানালাইসিস করে আসলে এসপিএসএস। কিন্তু এক্সেল যেটা করে সেটা হচ্ছে যে সে একটা স্প্রেডশিট দেয় এবং কিছু ক্যালকুলেশন করে এখানে, যেখানে জেনারেল কিছু ডাটা থাকে। অর্থাৎ আপনার ডাটাটা যদি গবেষণার উদ্দেশ্য হয় তাহলে আসলে সাধারণত আমরা এসপিএসএস ব্যবহার করি। এক্সেলটা আসলে নিত্যনৈমিত্তিক কাজের জন্য ব্যবহার করা হয়। তবে এটা জানা থাকা দরকার যে এক্সেল এবং এসপিএসএস দুইটাই একটা আরেকটার অপোজিট না। আপনার একটার কাজ শিখলে আরেকটা শিখতে হবে না, বিষয়টা এরকম না। এক্সেল দিয়ে অনেক পাওয়ারফুল কাজ করা যায়, কিন্তু এসপিএসএস দিয়ে রিসার্চের কাজটা বেশি সুন্দরভাবে করা যায় এবং এতে রেডিমেড আউটপুট পাওয়া যায়। ডাটা ডেফিনিশনের ক্ষেত্রে দেখা যায় যে এসপিএসএস এর ক্ষেত্রে কিছু ভেরিয়েবল সেটআপ করে দেওয়া যায়, লেভেল, ভ্যালু, মিসিং ভ্যালু থাকলে বা মেজারমেন্ট লেভেলগুলো ঠিকঠাক করে দেওয়া যায়। কিন্তু এক্সেল এর ক্ষেত্রে কলামের হেডার থাকে যেটা লেভেল বা ভেরিয়েবলের মতোই কাজ করে, কিন্তু একটু ইনফর্মাল এবং এখানে ম্যানুয়ালি এই কাজগুলো করতে হয়। রিসার্চের আউটপুটের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স বা এসপিএসএস যে সফটওয়্যারটা, এখানে বিল্ট ইন স্ট্যাটিস্টিক্যাল টেবলগুলো থাকে। অর্থাৎ আপনি যখন একটা অ্যানালাইসিস করবেন আপনার যে আউটপুটটা আসবে সেখানে আউটপুটে এই টেবলগুলো আপনি সরাসরি আপনার রিসার্চ পেপারে ইউজ করতে পারবেন। চার্ট বা টেস্টের যে রেজাল্ট সেই রেজাল্টটা সরাসরি দেখাতে পারবেন। কিন্তু এক্সেলের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। এক্সেলে আরো অনেক একটু বেশি কাজ করতে হয়, বা চার্ট বা ফর্মুলা, বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করতে হয়। স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো করার জন্য অনেক ধরনের অ্যাড ইন কিংবা সেট আপ করতে হয়, সূত্র জানা থাকা লাগে। সূত্রগুলো একটু কঠিন, বা সূত্রগুলো জানা না থাকলে এক্সেল অ্যানালাইসিস করা পসিবল হয় না। বিগিনারদের জন্য আসলে কি করা উচিত? বিগিনারদের জন্য আমার মতে হচ্ছে যে যদি আপনার রিসার্চের কোনো কাজ থাকে তাহলে আপনি এসপিএসএস দিয়ে করবেন, এবং যদি রিসার্চ রিলেটেড এর বাইরে স্প্রেডশিট রিলেটেড, যেমন আপনি সাধারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই রিলেটেড যদি কোনো কাজ করতে চান, ডাটা ক্লিন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এক্সেল ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো যে আপনি প্রথমে এক্সেল শিখে তারপর এসপিএসএস এ কাজ করলে আপনার রিসার্চের বেসিকটা স্ট্রং হবে। এখানে
যেটা আমি অলরেডি বললাম যে কোন টুলটা আমরা আসলে তাহলে প্রথমে ব্যবহার করব। আসলে আপনার যে ডাটাটা আমরা যখন গবেষণা করি, আমরা ডাটাটা প্রথমে এক্সেলে নিয়ে আসি। এক্সেলে নিয়ে এসে যেমন আমরা যদি গুগল ফর্ম বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করি, সেই ডাটাটা প্রথমে আমরা এক্সেল শিটে, স্প্রেডশিটে নিয়ে এসে এখানে আমরা ডাটাটাকে অর্গানাইজ করি। আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা দিয়ে চেক করি যে এখানে কোনো মিসিং ভ্যালু আছে কিনা, থাকলে সেগুলোকে বাদ দিয়ে দিই। এখান থেকে ডাটাটাকে একটু রিফাইন করে তারপর আমরা এসপিএসএস এ নিয়ে যাই এবং সেখানে গিয়ে আমরা ভেরিয়েবলগুলোকে ডিফাইন করি এবং অ্যানালাইসিস রান করে সেখান থেকে আমরা আউটপুট বা রেজাল্টটা নিয়ে আসি, যে আমাদের গবেষণার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আমরা এই স্পেসেস থেকে আসলে বের করে নিয়ে আসি। অর্থাৎ প্রথমে এক্সেল এবং পরবর্তীতে এসপিএসএস এর প্রয়োজন হয়। একটা আরেকটার আসলে পরিবর্তে ব্যবহার করা যাবে না। প্রথমে এক্সেল ব্যবহার করতে হবে, এসপিএসএস পরবর্তীতে ব্যবহার করতে হবে। এক্সেলে আসলে ডাটাটাকে ক্লিন করার জন্য অনেক সহজ ফর্মুলা ব্যবহার করা যায়, সেজন্য এক্সেলটা উপকারী। এরপরে যদি আমরা দেখি এখানে একটা উদাহরণ হিসেবে দেখা যায় যে আমাদের একটা রিসার্চ কোশ্চেন যেখানে আছে যে আপনি কত সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। আমাদের উত্তরের ধরন হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। 1 হচ্ছে আমি কখনোই ব্যবহার করি না, 4 হচ্ছে আমি সবসময় ব্যবহার করি। এটা হচ্ছে একটা গবেষণার প্রশ্নপত্র যেখানে এন হচ্ছে পার্টিসিপেন্ট, 6 জন উত্তর দিয়েছেন যে তারা কখনো ইউজ করেন না। 18 জন উত্তর দিয়েছেন যে তারা মাঝে মাঝে ব্যবহার করেন। 26 জন উত্তর দিয়েছেন তারা খুবই একটু বেশি ব্যবহার করেন এবং সবসময় ব্যবহার করেন 10 জন। অর্থাৎ এই যে টেবিলটা, এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি টেবিল যেটা আমরা স্পেসেস এর মাধ্যমে তৈরি করতে পারি। আবার একইভাবে এই ফ্রিকোয়েন্সি টেবিল থেকে আসলে আমরা এই ডাটাটাকে আরো সুন্দর ওয়েতে প্রেজেন্ট করার জন্য আমরা এরকম গ্রাফ কিন্তু স্পেসেস দ্বারা তৈরি করতে পারি, যেই গ্রাফগুলো আমরা চাইলে সরাসরি আমাদের রিসার্চের যে আউটপুট সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ রিসার্চের যে আর্টিকেল সেখানে সরাসরি আমরা এটাকে কপি করে নিয়ে পেস্ট করতে পারবো। অর্থাৎ এই টেবিল দেখে আপনি কিন্তু ক্লিয়ারলি আসলে বুঝতে পারছেন না যে কে কত সময়, বা যারা খুব বেশি ইউজ করে তাদের সংখ্যা বেশি নাকি যারা খুব কম ইউজ করে তাদের সংখ্যা বেশি। কিন্তু যখন আপনি গ্রাফের দিকে তাকাবেন তখন ইজিলি বুঝতে পারবেন যে কারা কি মাত্রায় ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া। অর্থাৎ এই যে ডাটা প্রেজেন্টেশনটা, এটাকে সহজ করার জন্য আসলে স্পেসেসটা বেশি উপকারী। আজকের ক্লাস থেকে আমরা আসলে কি শিখলাম? আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি যে এসপিএসএসটা ব্যবহার করা হয় আপনার ডাটা যদি স্ট্রাকচার্ড রিসার্চ ডাটা হয়, অর্থাৎ আপনার যদি খুব ক্লিন একটা ডাটা যেটা আপনি গবেষণার জন্য কালেক্ট করেছেন, কালেক্ট করে যেখান থেকে আপনি মিসিং ভ্যালু ডিলিট করে দিয়েছেন কিংবা কোনো ধরনের অসামঞ্জস্যতা নাই, এরকম ডাটা আমরা এসপিএসএস নিয়ে এসে সেটাকে অ্যানালাইসিস করি। এবং এই অ্যানালাইসিস থেকে আমরা কি করি, এখান থেকে বিভিন্ন ধরনের এক্সপোর্ট রেজাল্ট নিয়ে আসি, যে রেজাল্টটাকে আমরা এক্সপোর্ট করে আমাদের আর্টিকেলে সরাসরি আমরা কপি করতে পারি। আর রিসার্চ টাইপ ম্যাটার্স, এখানে বলা হচ্ছে যে যদি আপনি স্পেসেসটা ইউজ করা হয় আসলে কোয়ান্টিটিভ এবং মিক্সড মেথড রিসার্চের ক্ষেত্রে, আপনার রিসার্চের টাইপ যদি হয় কোয়ালিটেটিভ তাহলে আসলে স্পেসেসটা আপনার খুব একটা কাজে আসবে না। অর্থাৎ শুধুমাত্র কোয়ান্টিটেটিভ কিংবা নিউমেরিক্যাল ডাটার ক্ষেত্রেই আপনি স্পেসেসটা ব্যবহার করতে পারবেন। স্পেসেস এবং এক্সেল ব্যবহার করার ক্ষেত্রে আমাদের দুইটাই প্রয়োজন হয়, প্রথমে এক্সেল এবং পরবর্তীতে এসপিএসএস। এক্সেলের বেসিক কাজগুলো জানা থাকলে এসপিএসএস এ কাজ করা খুব ইজি হয়, না জানা থাকলে এক্সেলটা শিখে নেওয়া উচিত। আমাদের যে পরবর্তী ক্লাস সেটা হবে ইনস্টলিং এসপিএসএস নিয়ে। আমরা স্পেসেস ইনস্টল করতে গিয়ে দেখবো যে এটা সিস্টেম রিকোয়ারমেন্টস কি প্রয়োজন হয় এবং সরাসরি আমরা দেখাবো যে স্পেসেস কিভাবে ডাউনলোড করতে হয় এবং এটাকে কম্পিউটারে কিভাবে ইনস্টল করতে হয়। তো আজকের এই ক্লাসে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাসটি হবে ইনস্টলিং স্পেসেস নিয়ে। আমাদের এই ডিসকোর্স এন্ড ডাটা উইথ খালেদ এই চ্যানেলে আমাদের পরবর্তী ক্লাসটি আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।